প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রিপন দাস, প্রভাষক, কাউখালী সরকারি ডিগ্রি কলেজ। আজকের ক্লাসে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায়টি নিয়ে আলোচনা করছি। আমরা জানি হিসাব বিজ্ঞান প্রথম পত্র, আমরা এখানে যে আর্থিক বিবরণী করেছি সেটি হচ্ছে এক মালিকানা কারবারি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী। তো যার কারণে এখানে আনুষ্ঠানিকতা বা নিয়মগুলো আলাদা, কিন্তু যৌথ মূলধনী কারবার কোম্পানির যে আর্থিক বিবরণী সেটার ফরম্যাট বা নিয়ম পদ্ধতি একটু ভিন্ন ধরনের, কিন্তু মৌলিক যে বিষয়গুলো আছে সেখানে কোনো পরিবর্তন নেই। তো এই কোম্পানি, এই ধরনের যৌথ মূলধনী কোম্পানি আমরা জানি একটা কোম্পানি আইন বা কোম্পানি ল নামে পরিচিত, যেটি 1913 সালে এই আইনটি অনুমোদন পেয়েছিল। এটা আমাদের দেশে পরবর্তীতে 1994 সালে সংশোধন করা হয়। কোম্পানির ব্যবসায়ের যে মালিকগণ অর্থাৎ শেয়ার হোল্ডারগণ, শেয়ার হোল্ডার মানে যারা একটি কোম্পানির শেয়ার কিনে থাকেন, শেয়ারের মালিকগণ, সেই শেয়ার হোল্ডারগণ ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। তো কোম্পানির এই ধরনের বৈশিষ্ট্য থাকার কারণে হিসাবরক্ষণ পদ্ধতি অন্য দুটি ব্যবসা হিসাবরক্ষণ থেকে ভিন্ন। তাই এই যৌথ মূলধনী কারবারের প্রতিষ্ঠানের আমরা যদি ব্যাপারটা দেখি, আমাদের দেশে যে বিদ্যমান 1994 সালের কোম্পানি আইনের 181 থেকে 191 ধারা আছে, সেগুলো যৌথ মূলধনী কোম্পানির হিসাব রক্ষণ ও আর্থিক বিবরণী সংক্রান্ত বিভিন্ন তথ্যের বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে। সেখানে আইনের 183 ধারা অনুযায়ী প্রতিটি যৌথ মূলধনী কোম্পানির পরিচালকগণ প্রত্যেক হিসাবকালে কমপক্ষে একবার কোম্পানির আর্থিক বিবরণী শেয়ার হোল্ডারদের বার্ষিক সাধারণ সভায় দাখিল করতে হয়, অর্থাৎ দেখাতে হয় দায় সম্পদ, এগুলো দেখাতে হয়। তবে নতুন রেজিস্ট্রিকৃত কোম্পানির ক্ষেত্রে রেজিস্ট্রেশনের 18 মাসের মধ্যে শেয়ার হোল্ডারদের বার্ষিক সাধারণ সভা আহ্বান করে, সেখানে আর্থিক বিবরণী দাখিল করতে হয়। এই ধরনের বিবরণী যথাযথভাবে নিরীক্ষক অর্থাৎ অডিটর কর্তৃক নিরীক্ষিত হতে হয়। যৌথ মূলধনী কোম্পানির পরিচালকগণ ও হিসাব নিরীক্ষকের যে প্রতিবেদন সেটি সহ আর্থিক বিবরণী কপি কোম্পানির সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কমপক্ষে 14 দিন আগে প্রত্যেক শেয়ার হোল্ডারদের নিকট কপি পাঠাতে হয়। যাই হোক, এখানে অনেকগুলো ব্যাপার আছে। তো আমরা অঙ্কটা করতে গেলে বা এই যৌথ মূলধনী কোম্পানি আর্থিক বিবরণী করতে গেলে আমাদের কি কি দরকার হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি কোম্পানির আর্থিক বিবরণীর উপাদান সমূহ। কোনো কোম্পানি একটি নির্দিষ্ট আর্থিক বছর শেষে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা ও নগদ অর্থের আগমন এবং নির্গমন সম্পর্কে জানার জন্য যে বিবরণী বা তালিকাসমূহ প্রস্তুত বা তৈরি করে সেগুলোকে আর্থিক বিবরণীর উপাদান বলে। তাহলে এখানে কি কি উপাদান রয়েছে? প্রথমে আমরা দেখতে পাই আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট মানে কি? কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছর কালের যাবতীয় যে মুনাফা জাতীয় আয় ব্যয় রয়েছে সেগুলো দ্বারা একটি বিবরণী বা তালিকা প্রস্তুত করে প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করা হয়। ওই বিবরণী বা তালিকাকে আয় বিবরণী বলে, যেখানে কি করতে হয়? মুনাফা জাতীয় আয় ব্যয় দ্বারা। তো এটি প্রস্তুত করা হয় হিসাবকাল বা সময়কাল নীতি অনুযায়ী। আমরা যদি দেখি যে জানুয়ারি, ডিসেম্বর বা জুন, জুলাই এরকম করে তৈরি করা হয়। মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। দেখো, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওনার্স ইকুইটি। প্রতিষ্ঠানের সম্পদের উপর মালিকের দাবির অধিকারকে মালিকানা সত্ত্ব বলে। আমি আবারও বলছি, প্রতিষ্ঠানের যে সম্পদ রয়েছে সম্পদের উপর মালিকের দাবির অধিকারকে মালিকানা সত্ত্ব বলে। অন্যভাবে প্রতিষ্ঠানে মোট সম্পদ হতে দায় বাদ দিলে মালিকানা সত্ত্ব পাওয়া যায়। তো যৌথ মূলধনী কোম্পানিতে মালিকানা সত্ত্বের 3টে অংশ থাকে, এটা সবসময় মনে রাখবা। যৌথ মূলধনী কোম্পানিতে মালিকানা সত্ত্বের 3টে অংশ থাকে। একটি হচ্ছে শেয়ার মূলধন, দ্বিতীয়টি হচ্ছে সঞ্চিত উদ্বৃত্ত এবং তৃতীয়টি হচ্ছে সংরক্ষিত
এবং তৃতীয়টি হচ্ছে সংরক্ষিত আয়, যেটাকে বলা হয় রিটেন্ড আর্নিংস। কোম্পানি শেয়ার হোল্ডারদের মালিকানা সত্ত্বের পরিবর্তন করে এমন দফাগুলো দেখিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী বলে। এখানে একটা কথা তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী তৈরি করা হলে, যদি মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী তৈরি করা হয় সেক্ষেত্রে পৃথকভাবে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে হয় না। সেক্ষেত্রে কি করতে হয় না? পৃথকভাবে কোনো সংরক্ষিত আয় বিবরণী বা রিটার্ন আর্নিংস এটা তৈরি করতে হয় না। তারপরে দেখো আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। তো আর্থিক অবস্থা কিরকম আছে সেটা জানার জন্য একটা বিবরণী তৈরি করা হয়। তো এই বিবরণীতে একটা নির্দিষ্ট তারিখে একটি প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও মালিকানা সত্ত্বের বিবরণ উপস্থাপন করা হয়, তাকে আমরা বলতে পারি সহজেই আর্থিক অবস্থার বিবরণী। এটার আর একটা বিকল্প নামগুলো হলো উদ্বর্তপত্র বা উদ্বৃত্তপত্র। একটু শব্দটার ক্ষেত্রে খেয়াল করবা, এটা হচ্ছে উদ্বর্তপত্র বা উদ্বৃত্তপত্র, অথবা এটাকে বলতে পারে স্থিতিপত্র, অথবা বিষয় বিবরণী বা বৈষয়িক বিবরণী ইত্যাদি। তো তারপরে দেখা যাচ্ছে নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এই বিষয়ের উপর এই অধ্যায়, এটি একটা অধ্যায় আছে তোমাদের, এই অধ্যায়ের উপর আমি ক্লাস নিয়েছিলাম। সেটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যে বিবরণীতে একটি প্রতিষ্ঠানে নির্দিষ্ট হিসাবকালে ব্যবসায় নগদ প্রাপ্তি ও নগদ প্রদান বা পরিশোধ সম্পর্কিত তথ্য লিপিবদ্ধ করা হয়, সেটাকে বলা হয় নগদ প্রবাহ বিবরণী। এটি একটি, মনে রাখবে, আর্থিক বিবরণীর একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তারপর আসি আর্থিক বিবরণীর টিকাসমূহ, নোটস টু ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আর্থিক বিবরণীর মূল অংশগুলোকে তথ্য গ্রহণকারীরা নিকট পরিষ্কার ও বোধগম্য করার জন্য আর্থিক বিবরণের নিচে যে সকল গণনা, ব্যাখ্যা ও নীতিমালার কথা উপস্থাপন করা হয় সেগুলোকে আর্থিক বিবরণীর টিকা বা নোটস বলা হয়। আবারও বলছি, কোন একটা আর্থিক বিবরণের বিভিন্ন বিষয় আছে, বিভিন্ন টার্ম আছে, সেই মূল অংশগুলোকে তথ্য গ্রহণকারীর নিকট পরিষ্কার ও বোধগম্য বা স্পষ্ট করার জন্য আর্থিক বিবরণের নিচে যে সকল গণনা, ব্যাখ্যা ও নীতিমালার কথা উপস্থাপন করা হয় সেটাই হচ্ছে আর্থিক বিবরণের নোটস বা টিকা। যাই হোক, তো আমরা আয় বিবরণী কতগুলো ব্যাপার দেখি। আমরা এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে এক ধাপ আয় বিবরণী, বহু ধাপ বা বিশদ আয় বিবরণী দেখেছি। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে শুধু বহু ধাপ বা বিশদ আয় বিবরণী তৈরি করা হয়। তো আমরা এখন দেখব বিশদ আয় বিবরণী কিভাবে তৈরি করতে হয় বা এটার ছকটা কীরকম। আমি একটি বইয়ের পৃষ্ঠাটা এখানে স্ক্যান করে দিয়েছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো, আমরা কোম্পানির নাম লিখব। এখানে দেখো, আমরা কোম্পানির নাম লিখব এখানে, তারপর লিখব বিশদ আয় বিবরণী। তারপরে যে সালের বিশদ আয় বিবরণী তৈরি করা হয় সেখানে সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, বা আমরা যেখানে দিই না কেন হিসাবকালটা। প্রথমে আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে নিট বিক্রয় বের করে আনতে হয়। তাহলে নিট বিক্রয় কিভাবে বের করবে? তোমরা এখানে একটু করে দেখো, আমি নিট বিক্রয় কিভাবে বের করতে হবে সেটা এখানে দেখিয়েছি। এটা হচ্ছে এই জিনিসটা যদি তোমাদেরকে দেখাই, এটি হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স। তো এখানে ডিটেলস নাই, নিচে ডিটেলস আছে, তবু আমি এটা আগে একটু করে বলে দিই। নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পাবো। সেখানে মোট মুনাফার সাথে পরোক্ষ পরিচালনায় যোগ করে এবং পরোক্ষ পরিচালন ব্যয়সমূহ বিয়োগ করে আমরা পাবো কি? পরিচালন মুনাফা। তো মাথায় রাখবা, পরিচালন আয় ব্যয়সমূহ সমন্বয় করা হলে পরিচালন মুনাফা। অপরিচালন আয় ব্যয় যখন সমন্বয় করা হয় তখন আমরা পাই কর পূর্ব নিট মুনাফা। এখানে কিন্তু করের একটা ব্যাপার আছে। তো কর পূর্ব নিট মুনাফা থেকে আয়কর সঞ্চিতি বাদ দেওয়ার পর কর বাদ নিট লাভ পাওয়া যায়। তাহলে আমরা একটু ডিটেলস দেখি নিট বিক্রয় কিভাবে বের করব। প্রথমে আমরা বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয়, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বা অহিসাবভুক্ত বিক্রয়, অথবা যেই বিক্রয়ের কথা বাদ পড়েছে সেটা আমরা যোগ করে দিব বিক্রয়ের সাথে।
তো বিক্রয় থেকে সেই মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত যেটা বলি, বিক্রয় বাট্টা, বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়, এই তিনটে জিনিস থাকলে আমরা বিয়োগ করে দিব। এখানে ভ্যাট আছে, মূল্য সংযোজন কর, এগুলো বিয়োগ করলে আমরা যা যা বিয়োগ করার এগুলো করার পর আমরা কি পাবো? নিট বিক্রয়। সেই নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। বিক্রিত পণ্যের ব্যয় কীভাবে পাবো? প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয় অর্থাৎ নিট ক্রয়গুলো যোগ করে দিব। নিট ক্রয় বলতে ক্রয়ের সাথে অলিখিত বা ক্রয় যা হিসাবভুক্ত হয়নি সেটা যোগ করব। সেখান থেকে ক্রয় ফেরত বা বহির ফেরত, ক্রয় বাট্টা, বিনামূল্য পণ্য বিতরণ, পণ্য উত্তোলন, মুনাফাবিহীন পণ্য বিক্রয় যোগ করার পর এদিকে আগুনে বিনষ্ট পণ্যটা বিয়োগ করে দিব। তারপরে ক্রয় ভ্যাট বিয়োগ করব। তারপর যা থাকবে সেটাকে বলা হবে নিট ক্রয়। তারপর দেখো এটির সাথে প্রত্যক্ষ পরিচালন খরচগুলো যোগ করব। আমরা যদি বলি পরিচালন খরচ, প্রত্যক্ষ পরিচালন খরচ কোনগুলো? যেগুলো ব্যবসায় সরাসরি ক্রয় বিক্রয়ের সাথে জড়িত সেগুলো হচ্ছে প্রত্যক্ষ পরিচালন খরচ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি উপন উৎপাদনের সাথে জড়িত মজুরি আছে, ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন আছে, আমদানি শুল্ক, নগর শুল্ক, জাহাজ ভাড়া, এগুলো যোগ করলাম। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেলাম। সেখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করে দিব। তবে সমাপনী মজুত পণ্যর সাথে যদি আগুনে বিনষ্ট পণ্য থাকে, যদি যুক্ত থাকে, সেটা আমরা আগে বিয়োগ করে দিব। তারপর ওখান থেকে আমরা যে ফিগারটা পাবো সেটা কি করে দিব? ওই যে এখানে আমরা যেটা পেয়েছিলাম মোট মুনাফা, সেখান থেকে বিয়োগ করে দিব। তারপর আমরা মোট লাভ পাবো। দুঃখিত, নিট বিক্রয় যেটা পেয়েছিলাম, এই যে নিট বিক্রয়, সেই নিট বিক্রয় থেকে আমরা বিয়োগ করে দেওয়ার পর মোট লাভ পাবো। এবার লাভের সাথে পরোক্ষ পরিচালনায় যোগ করব। প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত কমিশন, চালানি কারবারের মুনাফা, এগুলোকে বলা হয় পরোক্ষ পরিচালন আয়। এরপর পরোক্ষ পরিচালন ব্যয়গুলো বিয়োগ করে দিব। পরোক্ষ পরিচালন ব্যয়ের মধ্যে আছে বিক্রয় ও বন্টন খরচ, মধ্যে বিক্রয় কর্মীর বেতন, বিক্রয় পরিবহন বা বহির পরিবহন, রপ্তানি শুল্ক, বিজ্ঞাপন, প্যাকিং খরচ, এগুলো ব্যাখ্যা করছে না, আসলে এগুলো তোমরা জানো। প্রদত্ত বাট্টা, গুদাম ভাড়া, নমুনা খরচ, বিক্রয় কর্মীর কমিশন, প্রাপ্য নোটের বাট্টা সঞ্চিতি, অনাদায়ী পাওনা বা কুরির নামে যেটা বলো না কেন, এটার সাথে অনাদায়ী পাওনা নতুনটা যোগ করতে হবে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ করতে হবে এবং পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ করার পর ফিগারটা এখানে লিখবে। অন্যান্য বিক্রয় সংক্রান্ত খরচের মধ্যে রয়েছে মোট বিক্রয় বন্টন খরচ বা অফিস ও প্রশাসনিক খরচ, অফিসের বেতন, অফিসের ভাড়া, বিমা খরচ, ছাপা ও মনেহারি, উপযোগ খরচ, কর ও অভিকর, সাপ্লাইজ খরচ, অফিস ও দপ্তর খরচ, নিরীক্ষা ফি, আইন খরচ, মহার্ঘ ভাতা খরচ, বোনাস খরচ, ব্যাংক চার্জ, ব্যবস্থাপক বা ম্যানেজারের কমিশন, ডাক ও তার খরচ, স্থায়ী সম্পদের অবচয় খরচ, স্থায়ী সম্পদের অবলোপন খরচ, অন্যান্য অফিস ও প্রশাসনিক খরচ, মোট অফিস ও প্রশাসনিক খরচ। এখান থেকে এগুলো বাদ দেওয়ার পর আমরা পরিচালন মুনাফা পাবো। ওই যে অপরিচালনায় তাহলে যোগ করতে হবে। এবার অপরিচালনায় এগুলো কি কি? বিনিয়োগ বা লগ্নি বা সঞ্চয়পত্রের সুদ, বিনিয়োগের অনাদায়ী সুদ, সঞ্চয়পত্রের সুদ, তারপর লভ্যাংশ আয়, শিক্ষানবিশ সালামি, প্রাপ্ত ভাড়া, ব্যাংক জমার সুদ বা ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, শেয়ার হস্তান্তর ফি, স্থায়ী সম্পত্তি বিক্রয়ের মুনাফা, উপভাড়া, বিবিধ আয়, এগুলো যোগ করার পর মোট পরিচালনা আয় পাবো আমরা। ওখান থেকে বাদ অপরিচালন ব্যয় এগুলো বিয়োগ করে দিব। কিভাবে? অপরিচালন ব্যয়ের মধ্যে রয়েছে ঋণপত্র বা ঋণ বা বন্ডের সুদ, ব্যাংক জমা অতিরিক্তের সুদ, শিক্ষানবিশ ভাতা, ওদিকে কিন্তু শিক্ষানবিশ সালামি আয়, এখানে খেয়াল রাখতে হবে শিক্ষানবিশ ভাতা, আগুনে বিনষ্ট পণ্য, চুরি বা দুর্ঘটনাজনিত ক্ষতি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, বিবিধ ক্ষতি, এগুলো বিয়োগ করার পর আমরা পাবো মোট অপরিচালন ব্যয়। এবার আমরা যেটা পেলাম সেটা হচ্ছে করপূর্ব নিট লাভ, সরি, এই মোট অপরিচালন ব্যয় বিয়োগ করার পর যেটা পেলাম সেটাকে বলা হয় করপূর্ব নিট লাভ। এখান থেকে নতুন আয়কর সঞ্চিতি বিয়োগ করা দেওয়ার পর করবাদ নিট লাভ পাওয়া যাবে। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করতে হয়।